সুধী দর্শক মন্ডলী, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আর আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম, সিএফএ, প্রধান নির্বাহী, ভিআইপিভি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগতম। থ্যাংক ইউ সেলিম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে ভিআইপিবি এর পারফরমেন্সকে সবচেয়ে ভালো হিসাবে বিবেচনা করা হয়, আমরা জানি। এক্ষেত্রে অন্যান্য অ্যাসেট ম্যানেজারদের সাথে ভিআইপিবি এর পার্থক্যগুলো একটু জানতে চাই। হ্যাঁ, আচ্ছা দেখেন ভাই, আসলে আমরা কি করি আমি সেটা আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, এখন অন্যদের সাথে পার্থক্যটা কি সেটা এখন আপনারা বা দর্শক মহোদয় যারা আছেন তারা বুঝে নেবেন। আমরা আসলে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসাটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের টাকা আমরা ম্যানেজ করি, ইনভেস্টরদের টাকা ম্যানেজ করি। এটা হচ্ছে একটা বিশাল একটা আমানত, মানুষের টাকা ম্যানেজ করা, তার প্রপার প্রুডেন্টলি সেটা ইনভেস্ট করা, প্রপার রিস্ক ম্যানেজ করা, প্রপার রিটার্ন এনশিওর করা। এটা একটা বড় ধরনের, এটাকে বলি আমরা ফিডিউশিয়ারি রেসপন্সিবিলিটি। হুম। তো এই জিনিসটাকে আমরা অত্যন্ত সিরিয়াসলি নেই। এটা মানে যেভাবে কথাটা বললাম আমি, আমানত, এটাই আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটা নেই, মানুষের টাকা। তো সেই যখন ফোকাসটা যখন থাকে যে না, আপনি একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি পালন করতেছেন, মানুষের আমানতটাকে আপনি মর্যাদা দিচ্ছেন, মানুষের বিশ্বাস আস্থাটাকে আপনি মর্যাদা দিচ্ছেন, তখন আপনি যে কাজটা করবেন তখন ইউ ডু ইট ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, তখন আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা দেখে শুনে করবেন, আপনার প্রপার রিসার্চ থাকবে তার পেছনে, তারপরে অনেক ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন। তো তখন এগুলো অটোমেটিক্যালি একটা পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, তো যারা যে সমস্ত ইনভেস্টমেন্ট ম্যানেজার, প্রথম দুটো জিনিস দরকার। অফকোর্স আপনার কাজটা আপনার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি হিসেবে পালন করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার নিজের যোগ্যতাও থাকতে হবে, তাই না? আপনি নিজে যদি ইনভেস্টমেন্ট না বুঝেন, আপনার নিজের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে অ্যাবাউট দ্য ইকোনমি, অ্যাবাউট দ্য কোম্পানিজ যেখানে আপনি ইনভেস্ট করতেছেন, তখন আপনি নিজের ইন্টেনশন যত ভালোই থাকুক আপনি এটা পারবেন না। আপনার ইন্টেনশনটা ভালো থাকতে হবে, ইচ্ছাটা ভালো থাকতে হবে, এবং একই সাথে আপনার নিজের ক্যাপাসিটি থাকতে হবে যে আপনি প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারতেছেন কিনা। তো এটাই হচ্ছে বিষয়টা। তো আমার ধারণা হয়তো আমরা এই দুই দিক থেকেই হয়তো আমরা অন্যদের চেয়ে ভালো ছিলাম, অনেকের চেয়ে ভালো ছিলাম হয়তো। এ কারণেই হয়তো আপনাদের চোখে, অনেকের চোখে চোখে একটা ডিফারেন্স একটা চলে আসছে। আমাদের পারফরমেন্সটাকে আপনি যেটা বললেন সেটা হয়তো অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে, আসলে অনেক যারা এগুলো নিয়ে অ্যানালিসিস করে, মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স নিয়ে যারা যে সমস্ত কোম্পানি অ্যানালিসিস করে, স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান যারা কাজ করে, তাদের অ্যানালিসিস থেকে এটা উঠে আসছে যে 2011 সালের পর থেকে যখন আমরা ফান্ড ম্যানেজ করা শুরু করলাম, 2011 থেকে 19, এই 8-9 বছরের মধ্যে বেশিরভাগ বছরই কিন্তু আমাদের ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে ভালো ছিল। তো এটা এখন 8-9 বছরের ট্র্যাক রেকর্ড। তো এখন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এটা আসলে 8-9 বছরের ব্যবসা না, এটা হয়তো 10, 20, 30 বছরের ব্যবসা। হয়তো 20 বছর পরে যদি হয়তো ইনশাল্লাহ আপনার সাথে কথা হয়, তখন হয়তো আবার আমরা বলতে পারবো যে আমরা ভালো করছি। হ্যাঁ, এই আর কি। আহ, থ্যাংক ইউ। মূল কথা হচ্ছে যে আপনারা কোয়ালিটি নির্ভর, অর্থাৎ আপনাদের ম্যানেজমেন্ট কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দেয় এবং যারা আছেন সবাই কোয়ালিটিবান। এই কারণে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে কোয়ালিটি এনশিওর যদি করতে পারে তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট একটা ভালো অবস্থা যেতে পারে, ভালো কিছু করতে পারে। না না, আরেকটা ফ্যাক্টর আছে, আমাদের প্রতিষ্ঠানটার মালিকানা যদি আপনি চিন্তা করেন, স্বনামধন্য কয়েকটা ব্যাংক, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সবাই বড় প্রতিষ্ঠান। আমাদের বোর্ডে যারা বসেন তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর সিইও বা এই লেভেলের কর্মকর্তা, এবং অনেক যারা যাদের মানে ইন্টিগ্রিটি, যাদের ইন্টেনশন ভালো, এই ধরনের লোকজন আমাদের কোম্পানির মালিকানাতেও আছে। আমরা যারা ম্যানেজমেন্টে অল থ্রু ছিলাম গত 7-8 বছরে, আমাদেরও ইন্টেনশন, আমরা চেষ্টা করছি মানুষের কনফিডেন্স, মানুষের ট্রাস্ট, এটার মূল্য দেওয়ার জন্য। তো এর গত 8-9 বছর আপনি যেটা বললেন পারফরমেন্স ভালো আসছে, তো দেখা যাক।
এই কারণে আপনাদের মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ড সমূহ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে সবসময় আমরা দেখছি, কিন্তু অন্যান্য অ্যাসেট ম্যানেজারদের ক্ষেত্রে সেই ব্যর্থতার কারণ কি, এটা কি মনে করেন? না, অন্যদের সবচেয়ে বড় কথা, সবাই যে খারাপ করতেছে আমাদের চেয়ে তাও তো না। অনেকে ভালো করতেছে, কিছু অনেক খারাপ করতেছে। দুইটা জিনিস আছে। প্রথম কথা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনস, তারা হয়তো যে ডিসিশন গুলো নিচ্ছে সেগুলো হয়তো প্রপার ছিল না। আহ, আর আমাদের ডিসিশন গুলো হয়তো ভালো ছিল, সেটা একটা ফ্যাক্টর। তো এটাই আরো এখন ইন্টেনশন হয়তো বেশিরভাগেরই ভালো ছিল, দু একজনের ইন্টেনশন হয়তো ভালো ছিল না। তো এইসব কারণে একটা পার্থক্য তৈরি হয়েছে আর কি। আহ, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, বর্তমান মার্কেট নিয়ে আপনার ভাবনা কি, একটু পরিষ্কার করেন। মার্কেট তো ভাই দেখেন, আমাদের গত 2010-এর পর থেকে তো মার্কেট বেশিরভাগ বছরই মার্কেট ডাউন। 2010-এ আমাদের দেশে স্টক মার্কেটের যে সাইজ ছিল, মার্কেট ক্যাপিটালাইজেশন, এখন প্রায় 9 বছর পরে তার চেয়ে অনেক কম। তো আমাদের ধারণা ছিল যে অন্তত 2020 বছরটা ভালো যাবে। এতদিন ধরে মার্কেট ডাউন মার্কেট, আমাদের একটা এক্সপেকটেশন ছিল। এই এক্সপেকটেশন থেকে আপনি হয়তো দেখে থাকবেন যে আমাদের ফান্ডগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল, মানে আমাদের ক্যাশ হোল্ডিং অনেক কম ছিল। প্রায় 80-90% টাকা আমরা ইনভেস্ট করেছিলাম এই কোভিড এই ক্রাইসিসের আগে। এখন বিষয়টা হচ্ছে যে এটা তো আমরা জানতাম না এই ধরনের একটা সিচুয়েশন হবে, তাই না? এখন এমন একটা একটা সারা পৃথিবী একটা এমন একটা দুরবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম এই এই মহামারীর কারণে, যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কিছু হচ্ছে না, অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড স্লো ডাউন হয়ে গেছে। আহ, তো এইসব কারণে আমাদের যে সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট আমরা করেছি তাদের প্রফিটেবিলিটি ঠিক মতো আমরা যতটা আশা করছিলাম হয়তো এই মুহূর্তে এটা হচ্ছে না। তো এর তো শেষ আছে, এরপরে যখন হয়তো এই মহামারী থেকে যখন আমরা বের হয়ে আসব, অর্থনীতি যখন তার গতি ফিরে পাবে, তখন হয়তো হোপফুলি আমাদের এই যেগুলো আমাদের ইনভেস্টমেন্ট আছে কোম্পানিগুলো তারা ভালো করবে, আমাদের ইনভেস্টমেন্ট রিটার্নসও ভালো আসবে। ওইটাই এক্সপেকটেশন। তো গোয়িং ফরওয়ার্ড আমি যেটা মনে করি, যদি আপনার এই করোনা ভাইরাসের এই যে প্রবলেমটা, এটা যদি একটা সমাধান হয়ে যায় 2-3 মাসের মধ্যেও যদি হয়ে যায়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি স্বাভাবিক হয়ে আসে, তাহলে আমার ধারণা 2020-এর শেষ নাগাদ বা গোয়িং ফরওয়ার্ড মার্কেট একটা ভালো রিটার্ন দেওয়ার কথা। কারণ যেটা হচ্ছে যে এখন ইন্টারেস্ট রেট কমে আসতেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, একটা এক্সপানশনারি মনিটারি পলিসি আমরা আশা করতেছি। গভর্নমেন্ট অনেক এক্সপানশনারি ফিসকাল পলিসিতেও গভর্নমেন্ট চলে গেছে এখন। অনেক ধরনের প্রণোদনা, অনেক ধরনের ইনসেনটিভ দেওয়া হচ্ছে। তো এগুলোর একটা ফলাফল ইকোনমিক অ্যাক্টিভিটিজ, ইকোনমিক গ্রোথে একটা ফলাফল আসবে, এবং সেগুলো আমার ধারণা স্টক মার্কেট রিটার্নসে একটা তার ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আর আর যেটা হচ্ছে, আর এমনিতে তো মার্কেট মানে অনেক দিন ধরেই কারেকশন হচ্ছে। মার্কেট ভ্যালুয়েশনস, সিকিউরিটি প্রাইস যদি আপনি দেখেন, শেয়ারের দাম দেখেন, সেটা তো আমি বলবো যে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম অনেক অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, তো এই পর্যায় থেকে যদি এখন অর্থনীতি যদি স্বাভাবিক হয়ে আসে, এই করোনা ভাইরাস সমস্যাটা যদি কমে আসে, বা এটা যদি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার যদি কমপ্লিটলি যদি এটা দূর হয়, তাহলে আপনি দেখবেন যে এটা হয়তো মার্কেট পজিটিভলি রিয়াক্ট করার কথা এটা। তো আর না তারপরে 2021-22 এখন বাংলাদেশ দেশ তো অর্থনীতি ভালো ভালো করবে, ভালো করতেছিল। এখন সেই যে, আর তার উপর আবার স্টকের দামও কমে আসছিল অনেক, সেখান থেকে মানে ভালো শেয়ার, ভালো কোম্পানি ইনভেস্টমেন্ট, ভালো পারফর্ম করারই কথা। এটাই আমার ধারণা যে গোয়িং ফরওয়ার্ড পারফরমেন্স ভালোই হবে। আমরা একটু আপনার কাছে বন্ড মার্কেট সম্পর্কে জানতে চাই। একটু বন্ড মার্কেট সম্পর্কে, আমাদের সিকিউরিটিজ এন্ড কমিশন চেয়ারম্যান সাহেব বন্ড মার্কেট নিয়ে বলছেন, সেক্ষেত্রে আপনি একটু বন্ড মার্কেট একটু ব্যাখ্যা করবেন কি? না, বন্ড মার্কেট হচ্ছে কি, দেখেন, শেয়ার মার্কেট যেটা হয়, শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার, স্টক যেটা কমন শেয়ার বলি আমরা, ইকুইটি শেয়ার বেচা কিনা হয়। আর বন্ড মার্কেট হচ্ছে ইটস আ ডেট ইনস্ট্রুমেন্ট, আমরা বলি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট।
হয় কি, আপনি যখন একজন ইনভেস্টর যখন একটা শেয়ারে ইনভেস্ট করেন, তখন আপনি ওই শেয়ার কোম্পানি যখন প্রফিট করে, সেখান থেকে যে আপনার ডিভিডেন্ডটা দেওয়া হয়, সেখান থেকে আপনার রিটার্নটা আসে, সেটা হচ্ছে আনসার্টেন। কোম্পানি যদি অনেক ভালো করে, আপনি অনেক ভালো ডিভিডেন্ড পাবেন, এবং সেই ডিভিডেন্ড ভালো হলে কোম্পানির শেয়ারের দাম বাড়বে। তো এই ধরনের এক্সপেকটেশন থেকে আমরা একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি। আর ফিক্সড ইনকামটা হচ্ছে কি, ফিক্সড ইনকাম বা বন্ড হচ্ছে যে আপনি একটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটাতে আপনি ইনভেস্ট করলেন, প্রতি বছর আপনি একটা ফিক্সড রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি ব্যাংকে এফডিআর রাখলে যেরকম একটা প্রতি বছর একটা ইন্টারেস্ট পান, সিমিলার একটা রিটার্ন। বন্ড কেনা মানে ব্যাংকে লং টার্ম এফডিআর রাখার যে রিটার্ন, বা সঞ্চয়পত্র কিনলে যে একটা আমরা একটা ফিক্সড একটা কুপন পাই, বন্ডও তাই। বন্ড মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট। প্রতি বছর আপনার একটা রিটার্ন আসবে, এবং ম্যাচুরিটি একটা আছে, লাইক বন্ডের 5 বছর বা 10 বছর একটা ম্যাচুরিটি থাকে। ম্যাচুরিটির পরে ওই ইস্যুয়ার কোম্পানিটা ফেস ভ্যালুটা আপনাকে ফেরত দেবে। হুম তো সেটাই হচ্ছে আপনার বন্ডের সাথে শেয়ারের পার্থক্য। তো বন্ড মার্কেট ডেভেলপমেন্টের চেষ্টা হচ্ছে, নতুন এসসিসি চেয়ারম্যান মহোদয় বন্ড মার্কেট ডেভেলপমেন্টটা তার জন্য উনি একটা প্রায়োরিটি হিসেবে নিচ্ছেন। গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ আসছে, অনেকদিন ধরে অনেক ইনিশিয়েটিভ ছিল। এর ফলে হবে কি, কোম্পানিগুলো এরপর থেকে আপনার বন্ড ইস্যু করবে, সেই বন্ডগুলো লিস্টেড হবে, ইনভেস্টররা সেখান থেকে ফিক্সড রিটার্ন পাবে। আর বন্ড যেটা হচ্ছে, বন্ড হচ্ছে আপনার লেস রিস্কি, যেহেতু রিটার্নটা ফিক্সড, ইনভেস্টরদের জন্য আপনার ঝুঁকি কম। ইনভেস্টররা মানে অনেক টাকা লস করার সম্ভাবনা কম। বন্ডেরও ঝুঁকি আছে, কারণ যে কোম্পানির বন্ড ইস্যু, তারা যদি ঠিকমতো কুপন পেমেন্টটা না করে, বা ম্যাচুরিটিতে যদি এটার ফেস ভ্যালুটা পেমেন্ট না করে, ওই রিস্কটা তো থাকেই। কিন্তু সেটা এসসিসি যখন একটা বন্ড অ্যাপ্রুভ করবেন, তখন তো সেটা সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ তারা দেখেই করবেন। এবং বাট এটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে একটা কোম্পানির শেয়ারের চেয়ে ওই কোম্পানির বন্ডে ইনভেস্টমেন্টটা বিনিয়োগকারীদের জন্য অনেক কম ঝুঁকিপূর্ণ, অনেক কম ঝুঁকিপূর্ণ। ভিআইপিবি পরিচালিত ইউনিট এবং মিউচুয়াল ফান্ড সমূহে টোটাল অ্যাসেটের 85 থেকে 90% টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, আর বাকি অন্যান্য অ্যাসেট ম্যানেজারদের তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগের 50 থেকে 60% মধ্যে থাকে। এক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক যে আইনটি, সেটা ক্যাপিটাল ও মানি মার্কেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিনিয়োগের সীমা, এই এই সম্পর্কে একটু বিস্তারিত বিনিয়োগকারীদের জানাবেন কি? না, সর্বোচ্চ কোনো সীমা নাই। অর্থাৎ একটা ফান্ডের সাইজ যদি 100 কোটি টাকা হয়, একটা ফান্ড চাইলে 100 কোটি টাকাটাই ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, তো এখন একটা ফান্ড বাট একটা সর্বনিম্ন একটা একটা লিমিট আছে, বলা হয় যে 60% অফ দ্য মানি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টেড থাকতে হবে। তো আমরা একটু বেশি করে ফেলছি, যেটা আপনাকে বললাম যে 2019-এর শেষের দিকে বা 2020-এর 19-এর শেষের দিকে বলবো, আমাদের ধারণা ছিল যে অনেকদিন ধরেই মার্কেট ডাউন, মার্কেট ভ্যালুয়েশনস, শেয়ারের দাম অনেক কমে গেছে। তো এফডিআরে বা আপনার গভর্নমেন্ট বন্ডে টাকা না রেখে হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে, ভালো শেয়ারে ইনভেস্ট করলেই হয়তো ভালো রিটার্ন আসবে, এই ধরনের একটা এক্সপেকটেশন থেকেই আমরা 2019-এর মধ্যেই আমরা প্রায় অনেক বেশি ইনভেস্ট করে ফেলছিলাম। কিন্তু 2020-এ তো এখন করোনা ভাইরাস আসার কারণে তো মার্কেট পারফরমেন্স খারাপ। তো এই কারণে হয়তো মানে গত 8-9 বছর আমাদের যেভাবে পারফরমেন্স ছিল, এবছর হয়তো ভাবে হবে না। কারণ বছরের মানে এই করোনার আগে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল মার্কেটে, তারপর থেকে মার্কেট পারফরমেন্স খারাপ। এখন যদি আমাদের অনেক টাকা থাকতো, ক্যাশ টাকা যদি থাকতো বা এফডিআর টাকা থাকতো, এখন কম কম দামে আমরা শেয়ার কিনতে পারতাম। কিন্তু আমরা তো ইনভেস্টমেন্ট আগেই করে ফেলছি। তো সুতরাং 2011 থেকে 2019 পর্যন্ত আমাদের যে পারফরমেন্স ছিল, এ বছরটা হয়তো হবে না। বাট আপনি যখন টাকা ইনভেস্ট করেন, আপনি প্রতি বছর আপনি মানে একদম টপ পারফর্ম করে যাবেন, এটাও সম্ভব না। আপনাকে দেখতে হবে ওভার লং টার্মস, 10 বছর, 15 বছর, 20 বছর টাইম ফ্রেমে আপনি কি করলেন। আপনি হয়তো 15 বছর বা 18 বছর ভালো করলেন, 2 বছর খারাপ করলেন। অনেকে হয়তো 10 বছর ভালো করলো, 10 বছর খারাপ করলো।
অনেকে হয়তো 15 বছর খারাপ করলো, 5 বছর খারাপ ভালো করলো, এইভাবেই কিন্তু ডিফারেন্সিয়েট তৈরি হয়ে যাবে। বাট কারো পক্ষেই পৃথিবীর যারা সবচেয়ে সেরা ইনভেস্টর তারাও কিন্তু প্রতি বছরই যে তারা মার্কেটকে অনেক আউট পারফর্ম করতে পারে তাও না। তারা প্রতি বছরই যে দেশে মানে টপ পারফর্মার হয় তাও না। কিন্তু দীর্ঘ সময় ধরলে একটা দীর্ঘমেয়াদী 15-20 বছর টাইম ফ্রেমে তারা অন্যদের চেয়ে কম ভুল করে, বেশি ভালো সিদ্ধান্ত নেয় এবং তারা অন্যদের চেয়ে তাদের পারফরমেন্স ভালো হয়। তো সেটাই, এখন করোনা ভাইরাস যে এইভাবে একটা মহামারী আকারে আসবে এটা আমাদের তো এক্সপেকটেশন ছিল না। আর 2019-এর যখন 9-10 বছর ধরে 8-9 বছর ধরে মার্কেট ডাউন, ভালো কোম্পানি যারা সেগুলো ভালো ভ্যালুয়েশনে যখন ট্রেড করতেছে তখন সেগুলোতে ইনভেস্টমেন্ট না করাটাও আমার জন্য আমরা মনে করতেছিলাম যে প্রুডেন্ট না। সেই সেই এক্সপেকটেশন থেকে আমরা অনেক বেশি ইনভেস্ট করে ফেলছিলাম। তো বাট আমি এখনো আশাবাদী যে আপনার যদি এই 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 প্যান্ডেমিক, এই করোনার পরিস্থিতি থেকে যদি উত্তরণ ঘটে তাহলে কিন্তু দেখবেন যে যারা ভালো শেয়ারে ইনভেস্টেড ছিল তারা খুব কুইকলি তারা ভালো রিটার্ন জেনারেট করতে পারবে। এবার একটু বাজেট নিয়ে বলি, বাজেটের প্রভাবটা ক্যাপিটাল মার্কেটে কিভাবে পড়বে বলে আপনি মনে করেন? না, বাজেট থেকে কিছু তো মেজার আছে, ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক কিছু মেজার আছে। আমি যেভাবে দেখি, আমি বাজেটের মধ্যে এমন কোনো কিছু দেখি না যেটা ক্যাপিটাল মার্কেটকে একদম ডিরেক্টলি বুস্ট করবে। আর এর মধ্যে আমি ক্যাপিটাল মার্কেটের জন্য খারাপও কিছু দেখি না অনেস্টলি। আমার কাছে সবচেয়ে বড় ক্যাপিটাল মার্কেটের ড্রাইভার যেটা যেটা গোয়িং ফরওয়ার্ড স্টক মার্কেটের পারফরমেন্সকে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে আমি দেখতে পাচ্ছি মনিটারি পলিসি কি হবে। যদি ইন্টারেস্ট রেট যদি কম হয়, বাংলাদেশ ব্যাংক যদি এক্সপানশনারি মনিটারি পলিসিতে যায়, এখানে যদি বাংলাদেশ ব্যাংক যদি আপনার অনেক গভর্নমেন্ট সিকিউরিটি যদি কিনে, বাংলাদেশ ব্যাংক যদি অনেক ব্যাংক লোন রিফাইন্যান্সিং করে, তখন হবে কি দেশে মানি সাপ্লাই অনেক বেড়ে যাবে। দেশে যখন অনেক মানি সাপ্লাই যখন বেড়ে যাবে আর যখন আপনার ইন্টারেস্ট রেট যখন কম হবে, তখন সেটা পুঁজিবাজারের জন্য স্পেশালি স্টক মার্কেটের জন্য অনেক দিক থেকে এই জিনিসটা আপনার আহ মানে পজিটিভ। তো সেই এক্সপেকটেশন থেকে আমার ধারণা এই মনিটারি পলিসির কারণে আমার ধারণা উম, হয়তো এই পোস্ট কোভিড যে যে সময়টা আমাদের, সেটা 2020-এর শেষই হোক বা 2021-এর শুরুর দিকেই হোক, তখন আমরা আশা করতেছি যে স্টক মার্কেটের পারফরমেন্স ভালো হবে। হ্যাঁ সেলিম, হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, জি, এটাই। তো আমি যেটা মনে করি এই ফিসকাল পলিসি বা বাজেটের চেয়ে আমার ধারণা মনিটারি পলিসি, সেন্ট্রাল ব্যাংকের অ্যাকশন, বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ মানি সাপ্লাই তারা ইনশিওর করে, তারা কোন লেভেলে ইন্টারেস্ট রেট রাখে, সেইটা আসলে আমার ধারণা গোয়িং ফরওয়ার্ড স্টক মার্কেট রিটার্নকে বেশি এফেক্ট করবে এই বাজেটের চেয়ে। বাজেটে যে লকিং এর যে 3 বছরের ইয়াটা ছিল, ওটা ওই বিষয়ে আপনারা তো কথা বলছেন মাননীয় অর্থমন্ত্রীর সাথে, ওটা কি কোনো সমাধান আসছে? না, আমরা কথা বলিনি, হয়তো অনেক যারা মার্চেন্ট ব্যাংক থেকে বা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন থেকে কথা বলতেছেন আমাদেরকে। হ্যাঁ, না, ইউ আর রাইট, ক্যাপিটাল মার্কেট কমিউনিটি থেকে আমরা কথা বলা হচ্ছে। এটা আমি জানি না কি এটা। তো এখন এটা মনে হয় যে সবাই চাচ্ছেন যে, অর্থাৎ যেটা মানে একটা হোয়াইট মানি করার যে একটা অপশন দেওয়া হলো, টাকাটা 1 বছর বা কম সময় ইনভেস্টেড থাকলেও যাতে কোয়ালিফাই করে, সেটা আমি জানি না এর আউটকাম কি হবে, এটা কি ডিসিশন আসবে সেটা আমি জানি না। বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে উম, আহ, এটা কি, এটা খুব বড় ফ্যাক্টর বলে আমি কখনো এটা একটা ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর, বাট এটা যে খুব একটা বড় ফ্যাক্টর সেটা না। আহ, আমার ধারণা শেয়ার মার্কেটে একদম হোয়াইট মানি ফ্লো করবে, মানুষের ট্যাক্স পেইড আফটার ট্যাক্স মানি শেয়ার মার্কেটে ফ্লো করবে যদি আপনার ইন্টারেস্ট রেট যদি কমে আসে, যদি মনিটারি পলিসি যদি আপনার এক্সপানশনারি হয়,
যদি মানি সাপ্লাই বাড়ে, কারণ হয় কি ব্যাংক ডিপোজিট যখন কমে আসবে, আর একটা জিনিস হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে অনেক ইনভেস্টরদের অনেক টাকা ইনভেস্টেড, বাংলাদেশে প্রায় 3 লক্ষ কোটি টাকা। সো 35-36 বিলিয়ন ডলার বলতে পারেন ইনভেস্টেড ইন ইন সেভিং সার্টিফিকেট, যেটা 10 বছর আগে এই সংখ্যাটা হয়তো বলতে পারেন যে 10 ভাগের 1 ভাগ ছিল। তো ব্যাপক ইনভেস্টমেন্ট মানুষের সঞ্চয় এখন ইনভেস্টেড হচ্ছে আপনার সঞ্চয়পত্রে। তো এখন এটা যদি রেট কমায়, এটা গত কিছুদিন হলো যেটা হয়েছে যে এটার লিমিট, অর্থাৎ আগে একজন মানুষ অনেক বেশি ইনভেস্ট করতে পারতো, সেটা লিমিট সেট করে দেওয়া হয়েছে যে একজন মানুষ 50 লাখ টাকার বেশি করতে পারবে না। এখন এই লিমিটটা আহ সাথে সাথে যদি এটার প্রফিটটা কমে আসতো, তাহলে হয়তো সঞ্চয়পত্র থেকে অনেক টাকাই হয়তো আপনার অনেক টাকা ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে আসতো। তো এটা একটা ফ্যাক্টর, যদি কখনো মানে ইন দ্য ফিউচার যদি সঞ্চয়পত্র রেটটা কমে, দ্যাট উইল বি ডেফিনেটলি আ পজিটিভ ফর দ্য স্টক মার্কেট। আর আমি যেটা বললাম, যদি এক্সপানশনারি মনিটারি পলিসি হয়, ইন্টারেস্ট রেট যদি কম হয়, ব্যাংক ডিপোজিট রেট যদি কম হয়, তাহলে সেটাও কিন্তু স্টক মার্কেটের জন্য পজিটিভ হবে। আমাদের সকলের কমেন্ট বক্সে অনেকগুলো কোশ্চেন, তার মধ্যে প্রথমে সবাই একটা জিনিস কৌতূহল সবাই জানার জন্য, যে কবে নাগাদ আমরা স্বাভাবিক মার্কেট দেখতে পাবো, স্বাভাবিক লেনদেন দেখতে পাবো, এই সম্পর্কে আমাদের একটু কি জানাবেন কি? না, এটা তো ভাই এখন তো এটা তো যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন কমিশনার বা চেয়ারম্যান মহোদয় আছেন, ওনারা ডিসাইড করবেন টাইমিং। বাট এটা হয়তো এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। ওনারা তো বলতেছেন যে মার্কেট যদি তারা সেন্টিমেন্ট যখন দেখবে যে স্বাভাবিক, ওনারা যখন দেখবেন তখন হয়তো তারা এটা ফ্লোর প্রাইসটা উঠায় নেবেন, বা অন্য কোনো মেকানিজম আসে কিনা সেটাও জানি না। তো না, আমি ফ্লোর প্রাইসের সম্পর্কে বলিনি, আমি বলছি স্বাভাবিক লেনদেনটা আর কি। আমাদের না, মার্কেটে তো স্বাভাবিক, এখন তো স্বাভাবিক লেনদেন দেখছি না এটা। হ্যাঁ না না, ওইটাই স্বাভাবিক লেনদেন। এখন এখন মানুষ হচ্ছে কি, অনেক লোকজন ইনভেস্ট করতেছে না, তাদের ধারণা যে ফ্লোর প্রাইসটা উঠে গেলে শেয়ারের দাম কমবে, তখন কিনবো, বুঝছেন না? এই ধরনের হুম। একটা এক্সপেকটেশন থাকতে পারে কিন্তু। কারণ দেখেন, এই যে দেখেন জুন মাসে এখন 30শে জুন, অনেকে কিন্তু ট্যাক্স রিবেটের জন্য অনেক ইনভেস্ট করার কথা, তারাও কিন্তু চিন্তা করতেছে যে না, এটা তো যদি ফ্লোর প্রাইস ওঠার কারণে, এই কারণে কিন্তু ভলিউমটা কম। আর এমনি তো করোনা ভাইরাসের কারণে হয় কি, মানুষ তো বাইরে যাচ্ছে না, মানুষের মধ্যে এখন অবশ্যই একটা ভীতি আছে। স্বাভাবিক কিন্তু কোনো কিছুই না। আপনি রেস্টুরেন্টে যান, দেখবেন যে আগে চেয়ে 80%, 70% মানে কাস্টমার কম। তো এখন সেম ক্যাপিটাল মার্কেট, মানুষ আসলে এখন মানুষের চিন্তা, মানুষ সবকিছু চলে গেছে হচ্ছে এই এই প্যান্ডেমিক, এই কোভিড এর দিকে। হ্যাঁ, মানুষের স্বাভাবিক ভাবে আমরা আসলে চিন্তা কেউ করতে পারতেছে না, ইনভেস্টররা পারতেছে না, সেটা একটা কারণ। তো এটা আসলে আমি বলতে পারি, আমার ধারণা এটা আসলে এই এই মহামারী, এই কোভিড সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। এটা যদি 1-2 মাসের মধ্যে যদি অ্যাটলিস্ট ডাউনওয়ার্ড ওয়ার্ড একটা কার্ভ আমরা দেখতে পাই, যে ইনফেকশন ড্রাস্টিক্যালি কমে গেল, ইউরোপের অনেক দেশে যেটা হয়েছে, নিউজিল্যান্ডে যেটা, ওরা তো অলমোস্ট ফ্রি, বাট সাউথ কোরিয়া, এই ধরনের একটা কিছু যদি আমাদের দেশে হয়, তাহলে তো দেখবেন যে আহ, মানে স্টক মার্কেটের লেনদেনও স্বাভাবিক হবে। আর আমি যেটা এক্সপেকটেশন দিলাম ইন টার্মস অফ মার্কেট রিটার্ন, সেটাও আমার ধারণা একটু ভালোই হবে যদি এখান থেকে উত্তরণ ঘটে আর কি। না, আসলে পৃথিবীর অন্যান্য দেশে তো করোনা থাকা অবস্থা মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরে হঠাৎ করে আবার কিন্তু সব মার্কেটই আবার স্বাভাবিক লেনদেন দেখলাম, এবং সব মার্কেট আপ ট্রেন্ড। তো সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক লেনদেনই হবে না, এটা কি অন্য কোনো কারণ আছে নাকি? এইটা একটা ইয়াস, একটা বড় ভালো প্রশ্ন করছেন ভাই। আসলে জিনিসটা হচ্ছে, বাইরের দেশে, আমেরিকাতে বা ডেভেলপড কান্ট্রিজে এই করোনা ভাইরাস, এই এই এটার প্রাদুর্ভাব হওয়ার সাথে সাথে তারা ম্যাসিভ ইকোনমিক, মানে আহ, মানে মনিটারি এক্সপানশনে তারা চলে গেছে প্রচুর। সেখানে আপনার সেন্ট্রাল ব্যাংক প্রচুর টাকা সিস্টেমে পাম্প করছে, সেন্ট্রাল ব্যাংক অনেক গভর্নমেন্ট বন্ড কিনছে, সিস্টেম অনেক লিকুইড হয়েছে, ইন্টারেস্ট রেট অনেক মানে কমে গেছে। দেখেন, ওই সমস্ত দেশে যদি আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, অনেক দেশে আপনার টাকা কমে যায়, আপনি তো রিটার্ন ইন্টারেস্ট পাবেনই না, নেগেটিভ ইন্টারেস্ট।
আপনি বন্ডে আপনার আপনার নেগেটিভ ইল্ড বা জিরো ইল্ড বা ভেরি লো ইল্ড, তখন যদি আপনি দেখেন যে স্টকে মোটামুটি রিটার্ন আছে, কোম্পানির প্রফিট আছে, ডিভিডেন্ড আছে, একটা গ্রোথও থাকতে পারে, তখন মানুষ স্টকে ইনভেস্ট করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সেলিম। দেখেন ভাই, আসল হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে ইন্টারেস্ট রেট। যদি ইন্টারেস্ট রেট কমে, আজকে যদি বাংলাদেশে যদি আপনি দেখেন ব্যাংক ডিপোজিট রেট হয়ে গেছে 1%, 2%, সঞ্চয়পত্র রেট কমে হয়েছে 5%, আরে ভাই দেখবেন মানুষ ঠিকই ভালো কোম্পানির শেয়ার তারা কিনবে। কেন কিনবে না? কারণ অনেক কোম্পানি তো অনেক ভালো ভালো ডিভিডেন্ড ডিল, এখন তো 3, 4, 5, 6% ডিভিডেন্ড ডিলও আছে আমাদের দেশে, তাই না? 7, 8% ডিভিডেন্ড ডিল আছে। তো এই যেসব কোম্পানিতে আপনি 100 টাকা ইনভেস্ট করলে আপনি 6 টাকা 7 টাকা বছরে ডিভিডেন্ড পাবেন, আবার সেই যে 6, 7 টাকা ডিভিডেন্ডটা আপনি এক্সপেক্ট করতে পারেন যে এটা গ্রো করবে, তো আপনি সেখানে ইনভেস্ট করবেন, না আপনি 1% আপনি ব্যাংকে এফডিআর রাখবেন? এটি হচ্ছে কারণটা। ওইসব দেশে করোনার কারণে। আমি আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা যে প্রসঙ্গে গেলেন যে বাংলাদেশ তো এখন ব্যাংকে এফডিআর রেট হচ্ছে 6%, হুম। আবার মুদ্রাস্ফীতি হচ্ছে 5.2। তার মানে হুম। কিন্তু বছর শেষে সমান সমান। একজন লোক যদি এখন ব্যাংকে এফডিআর করে তার কোনো আসলে বছর শেষে কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ভালো কোম্পানিগুলোতে আমাদের অনেক সিকিউরিটিজ আছে যেগুলোতে আপনার 10% বা 10% অ্যাবভ ইয়ে দেওয়া হচ্ছে, ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। তো এই সময় তো এই সুযোগটা তো সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ পাবলিকের সুযোগটা নেওয়া উচিত। এক্ষেত্রে আপনার কি মনে হয়? না না, অবশ্যই নেওয়া উচিত। এটা হয়ে গেছে কি, নেওয়া উচিত। এই আমাদের যে স্টক মার্কেট আমাদের ফ্লোর প্রাইসটা দেওয়ার কারণে মানুষের চিন্তাটাই অন্যরকম হয়ে গেছে। মানুষ এই স্বাভাবিক জিনিসটাও চিন্তা করতে পারতেছে না। মানুষ মনে করতেছে যে আরে ফ্লোর উঠে গেলে হয়তো আরো কমে কিনতে পারবো, কিনতেছে না। মানে এটা একটা ভিসাস সাইকেলে চলে গেছি আমরা। বুঝতে পারছেন জিনিসটা? এখন আমাদের দেশের ইন্টারেস্ট রেট, আপনি 6% ইন্টারেস্ট রেট যেটা বললেন না এফডিআর এ, আমার ধারণা ইন্টারেস্ট রেট আরো কমবে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি যেটা বললেন এটাও কমবে। কেন কমবে আমি বলি আপনাকে। আমার ধারণা আর কি, আমার এক্সপেকটেশন সেটা হচ্ছে, দেখেন মানুষের আয় উপার্জন কিন্তু কমে যাচ্ছে অনেক অনেক। আপনার অনেক যেগুলো আপনার মানে বাড়ি ভাড়া পর্যন্ত কমে যাচ্ছে। অনেক ব্যাংক, আপনি জানেন যে আমরা জানি বেতন কমায় দিচ্ছে। তো মানুষের যদি ইনকাম কমে যায়, বাড়ি ভাড়া যদি কমে বা এখানে জিনিসপত্রের দাম কমবে, এদিকে আপনার দেখেন তেলের দাম, তারপরে কমোডিটি প্রাইস গ্লোবালি কম। তো এগুলো কম হলে কিন্তু ইনফ্লেশন যে 5%ই থাকবে সেটা না। আমার ধারণা, আমার এক্সপেকটেশন, আমাদের দেশে মুদ্রাস্ফীতি ইনফ্লেশনও কমবে, এবং আমার ধারণা ওই ইন্টারেস্ট রেটও কমবে। এবং ইন্টারেস্ট রেট যখন কমবে তখন ভালো কোম্পানিতে মানুষ ইনভেস্ট করবে। এটা 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 হবেই। এটা এখন, এটা এখন হবে না 3 মাস পরে হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা হবে। আর আরেকটা জিনিস হবে, যখন সঞ্চয়পত্র হচ্ছে একটা বড়, বললাম প্রায় 2,90,000 কোটি, 3 লাখ কোটি টাকা মানুষ সঞ্চয়পত্রে ইনভেস্ট করছে। এটা 10 বছর আগে ছিল 10 ভাগের 1 ভাগ। এই যে প্রায় 2,60,000, 2,70,000 কোটি টাকা চলে গেল সঞ্চয়পত্রে, এই টাকাগুলা যদি সঞ্চয়পত্র রেট যদি কমে আসে না, দেখবেন এখান থেকে টাকাগুলা ব্যাংকে আসবে, ভালো শেয়ারে ইনভেস্টেড হবে। এখানে শেয়ার মার্কেট আমাদের দেশে কি হবে, 2-3টা জিনিসের উপর নির্ভর করতেছে। সঞ্চয়পত্র রেটটা কমবে কিনা, আর হচ্ছে ব্যাংকের এফডিআর রেটটা কমবে কিনা। আমার ধারণা দুটোই কমবে। আমি টাইম বলতে পারতেছি না, কিন্তু আমার ধারণা দুটোই কমবে। এবং এবং তখন আপনি দেখবেন যে মানুষ শেয়ার মার্কেটে, ভালো শেয়ারে মানুষ বিনিয়োগ করবে। এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন। সেটা কত দেরি লাগবে আর কি। আমার কথা হচ্ছে মানুষ তো অন্যান্য যে বিজনেস করবে এই মুহূর্তে হুম। আফটার করোনা, বিজনেস সেক্টর, অধিকাংশ বিজনেস সেক্টরের অবস্থাই খুব খারাপ। নতুন করে বিনিয়োগ করে সেখান থেকে ভালো কিছু করাও কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার, আমরা যারা বিজনেসের সাথে আছে জানি। সেক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য বিনিয়োগ তো হচ্ছে এখন ক্যাপিটাল মার্কেট। তা আপনার সাথে আমি একমত হয়ে একটু যোগ করি যে যদি সাধারণ যাদের কাছে ক্যাপিটাল আছে তারা যদি এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটে, যেহেতু এটাও খুবই ভালো জায়গায় আছে এখন ক্রয় করার জন্য, শেয়ার ক্রয় করার জন্য, একটা দুই, এফডিআর রেটটা কম, যেহেতু ব্যাংকে এফডিআর রেট কম, সেক্ষেত্রে এখানে সুবিধা বেশি, বিনিয়োগ বান্ধব সুবিধা বেশি, ট্যাক্সের সুবিধা,
অনেকগুলো কিন্তু সুবিধা এই মুহূর্তে আমরা দিচ্ছি। এখন হুম। শুধুমাত্র একটা আস্থার সংকট বলে মনে হয় আমার কাছে। আপনার কাছে কি মনে হয় এরকম কিছু? না না, ওইটাই আস্থার সংকট। আস্থার সংকট এগুলো হয় কি, আস্থা ফিরতে সময় লাগে না। হুম। মানুষ, শেয়ার মার্কেট এমন একটা মার্কেট, দেখবেন এই আস্থার সংকটের মধ্যে স্মার্ট লোকজন বিনিয়োগ করে এবং তারা এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন জেনারেট করে। বুঝতে পারছেন? যখন আস্থার সংকট যত বেশি, সেখানে কিন্তু যারা ভালো ইনভেস্টর তাদের জন্য তত অপরচুনিটি। আজকে আমাদের দেশে এমন কিছু ভালো কোম্পানি এমন প্রাইসে ট্রেড হচ্ছে, এটা ভাই আমরা আশাও করিনি। হ্যাঁ, এই এক্সপেকটেশন আমাদের কখনো ছিল না। তো এটাকে আমি একটা অপরচুনিটি হিসাবে দেখব। যাদের ইনভেস্টেবল টাকা আছে, যারা ক্যাশ আছে, যারা একটু একটু হয়তো লং টার্ম চিন্তা করতে পারেন, আমার ধারণা এটা একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি। এখন এটা কখন এটা রিবাউন্ড করবে, এই প্রেডিকশন কারো পক্ষে করা সম্ভব না। দ্যাট ক্যান হ্যাপেন এনি টাইম। মার্কেট একটা স্বাভাবিক ঘটনা, যদি স্বাভাবিক লেনদেন শুরু হয়, এখানে যদি করোনা পরিস্থিতি যদি একটু উত্তরণ ঘটে, আপনি অল অন এ সাডেন দেখবেন যে মার্কেট হয়তো একটা রিবাউন্ড করে গেছে। সেটা দ্যাট ক্যান হ্যাপেন ইন আ মান্থ, দ্যাট ক্যান হ্যাপেন ইন আ উইক। সেটা 6 মাসে হবে কিনা, 1 বছরে হবে কিনা, এই প্রেডিকশন আমার পক্ষে বা কারো পক্ষে করা সম্ভব না। কিন্তু ইনভেস্টমেন্টের মূল থিসিসটা হচ্ছে কি, যখন আপনি দেখবেন যে আপনি ভালো কোম্পানি অনেক ভালো প্রাইস আপনি কিনতে পারতেছেন, তখন ইনভেস্টেড থাকাটাই ভালো। বিকজ আপনি জানেন না যে আপনার এই লো প্রাইস কতদিন থাকবে। অনেকে একটা সময় দেখেন, আমরা যখন প্রথমে আমি 2002-2003 সালের দিকে মার্কেট ফলো করতাম। হ্যাঁ, অনেক ভালো কোম্পানি, বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি তখন ছিল, বিওসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাটা শু, এইসব কোম্পানি হতো কি, বছরে আপনার 16 টাকা 15 টাকা দিত ডিভিডেন্ড, 80 টাকা 90 টাকা ছিল শেয়ারের দাম। হ্যাঁ, তখন মানুষ মনে করতো যে আরো মনে হয় কমবে। কিন্তু সেগুলো দেখেন আপনি পরবর্তী 10 বছরে কোনোটা হয়তো ইনভেস্টরদেরকে হয়তো আপনার 20 গুণ, 20 গুণ রিটার্ন দিয়েছে, 30 গুণ রিটার্ন দিয়েছে, তাই না? কিন্তু মানে একটা ডাউন মার্কেটে মানুষ মনে করে যে আরো মনে হয় একটু কমবে, আর যখন এটা বাড়া শুরু হয় তখন মনে করে আরে কি করলাম। বুঝতে পারছেন জিনিসটা? তো সুতরাং মার্কেটের পারফেক্ট যে বটম হবে, আমি তখন গিয়ে কিনবো, এগুলো হয় না। আপনি যখন দেখতেছেন যে আপনার একটা এক্সপেক্টেড প্রাইস আছে, যে দিস ইজ আ কোম্পানি, XYZ কোম্পানি, এই কোম্পানি ভালো ব্যবসা করে, তাদের এই প্রফিটেবিলিটি, আপনি আশা করতেছেন তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ থাকবে, তাদের ডিভিডেন্ডে গ্রোথ থাকবে, এন্ড অন দ্যাট বেসিস আপনি ধরে নিলেন যে ওই কোম্পানির শেয়ারের দাম 100 টাকা হওয়া উচিত। এখন সেটা যখন 100 টাকা হওয়া উচিত, সেটা যখন 50 টাকা হয়ে গেল, 60 টাকা হয়ে গেল, তখন কিন্তু মানে ইউ হ্যাভ ইনাফ মার্জিন অফ সেফটি, তখন কিন্তু ইউ শুডন্ট ওয়েট। এটা যখন 100 টাকা হওয়া উচিত আপনার ফেয়ার ভ্যালু, সেটা যদি এখন আপনি মনে করেন যে না, 60 টাকা যেহেতু হয়েছে, 30 টাকাও হবে না, এটা হয় না ভাই। হ্যাঁ, হয়তো হয়, বাট চান্সেস অফ দ্যাট যে এটা এখান থেকে আপসাইডটাই বেশি আর কি, মানে বাড়ার সম্ভাবনাটা কমার সম্ভাবনার চেয়ে বেশি, যখন শেয়ারের বাজার মূল্য যখন ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু বলি আমরা এটাকে, এর চেয়ে যখন ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে যখন অনেক কমে যায় বাজার মূল্য, তখন অবশ্যই ইনভেস্ট করা উচিত, বিনিয়োগ করা উচিত। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের সাপেক্ষে ইউনিট ও মিউচুয়াল ফান্ডের মার্কেট সাইজ খুবই ছোট বলে কি আপনার মনে হয়? অবশ্যই অনেক ছোট। এটা সারা দুনিয়াতে দেখবেন অনেক দেশে স্টক মার্কেট ক্যাপিটালাইজেশনের অর্ধেক, 30%, 40% হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমাদের দেশে এটা অনেক কম, 1-2-3% কিছু একটা হবে, মানে অনেক কম এটা। হ্যাঁ, এই আমাদের এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এই প্রফেশনালিজম হয়নি। আমাদের ইন্ডাস্ট্রি, মানুষের ট্রাস্ট, মানুষের আস্থা আমরা আনতে পারি নাই। আমাদের মানে এইগুলোর কারণে হচ্ছে কি, মানুষের যখন আস্থা আসতো যদি এই প্রফেশনের উপর, এই ইন্ডাস্ট্রির উপর, অন্য দেশে যেভাবে মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, আমাদের দেশও তাই করতো। তো হয়তো এখানেও আসবে, এটা সময় লাগবে, বা দেখা যাক। বাট বাট আপনার কথা মিউচুয়াল ঠিক যে না।
মিউচুয়াল ফান্ড নিয়ে একটা কথা, মিউচুয়াল ফান্ডের মার্কেট প্রাইস বেসিস ন্যাবের থেকেও 30 থেকে 40% পর্যন্ত মার্কেট প্রাইসে কম থাকে। এটা মিউচুয়াল ফান্ডের ন্যাবের প্রতি কি অনাস্থা ও বিনিয়োগকারীদের অজ্ঞতা, এর মধ্যে কোনটি আপনি দায়ী মনে করেন? না না না, এটা ভাই দুটোই। হুম। এক সময় দেখেন আমাদের দেশে এই যে এনএভির চেয়ে মার্কেট প্রাইস ছিল 5 গুণ 6 গুণ ছিল, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন নাই। আমি 2008-9 এর কথা বলতেছি। হুম। তো ওটা বিনিয়োগকারীদের অজ্ঞতা। আর এখন যে এনএভি তার 40% ডিসকাউন্ট, আমার ধারণা এটা হয়তো খানিকটা অজ্ঞতা, বাট একটা বড় অংশ আপনার আস্থাহীনতা। হুম। আস্থাহীনতা না হলে, কারণ আমাদের এই 40% ডিসকাউন্টে কিন্তু একদিন না, গত কয়েক বছর ধরেই কিন্তু মিউচুয়াল ফান্ড নেট অ্যাসেট ভ্যালুর অনেক বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তো এটা আস্থাহীনতাই বলতে পারেন। সেই সঙ্গে আরেকটি কোশ্চেন, তারল্য সংকট সমাধানে আপনাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সমূহ কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে বাজারে বর্তমান তারল্য সংকট? মানে বাজারে তারল্য সংকট তো ভাই ইসি, বাজারে তারল্যর জন্য আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা আমাদের হয়তো খুব বেশি করার কিছু নাই। আমাদের যেটা করার আছে সেটা যদি আমরা ইনভেস্টরদেরকে কনভিন্স করতে পারি যে দিস ইজ গুড টাইম টু ইনভেস্ট, তারা যদি আমাদের ফান্ডে ইনভেস্ট করে, তখন অফকোর্স একটা লিকুইডিটি বাড়ে। বাট এখানে এইটা সবচেয়ে বড় কথা, ওই গোয়িং ব্যাক টু আপনার সেই পয়েন্ট, ওই যে মনিটারি পলিসি। উন্নত দেশে করোনা ভাইরাসের সময়ও কেন তাদের শেয়ারের দাম বাড়তেছে, আমাদের দেশে কেন এটা বাড়লো না? মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট একটা বড় ফ্যাক্টর। তারল্য যদি পুরো ব্যাংকিং সেক্টরে যদি বাড়ে, ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি কমে আসে, তাহলে অটোমেটিক্যালি টাকা স্টক মার্কেটে অনেক টাকা ফ্লো করবে। হুম। আর আর মানুষ হয় কি, আমাদের দেশে মানুষ হচ্ছে কিছুটা মোমেন্টাম ড্রিভেন। মোমেন্টাম ড্রিভেন মানে হয় কি, শেয়ারের দাম যখন কমতে থাকে তখন লোকজন ডিপ্রেসড হয়ে যায়, বিক্রি করে। আবার মার্কেট যখন একটু বাড়া শুরু হয়, দেখবেন যে এখানে একটা মোমেন্টাম, তখনও আবার একটা আপসাইড মোমেন্টাম তৈরি হবে। এই হচ্ছে একটা ব্যাপার, সেটা কোন পয়েন্টে হবে বলা মুশকিল। বাট এখন যেরকম ডাউন সাইড মোমেন্টাম অনেকদিন ধরে ছিল, একটা আপসাইড মোমেন্টামও একসময় আসবে। আপনার কাছে আমরা বর্তমান নতুন এসপিসি এর কাছে আপনার প্রত্যাশা সম্পর্কে একটু জানতে চাই। না, প্রত্যাশা তো এখন দেখেন, আহ, আহ, যে এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেশে এই ক্যাপিটাল মার্কেট আইনের শাসন, যেটা সেটা অবশ্যই হতে হবে। আর যেটা হতে হবে, কোম্পানি, লিস্টেড কোম্পানি, তাদের গভর্নেন্স, তাদের ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রতি মানুষের আস্থা আসতে হবে। মানে কোম্পানিগুলো যেটা রিপোর্ট করে, তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি করে, তার উপর ইনভেস্টরদের কনফিডেন্স আসতে হবে, সেটা ইনশিওর করতে হবে। আর যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভালো কোম্পানি যাতে লিস্টেড হয়, পচা কোম্পানি যাতে ডিলিস্টেড হয় সেটাও দরকার। আমাদের দেশে যেগুলো লিস্টেড কোম্পানি আছে, এগুলো কি সবগুলোই কি লিস্টিং এ থাকার মতো যোগ্যতা? আমি মনে করি না। সুতরাং দেখে দেখে যেগুলো কোম্পানি, যে সমস্ত কোম্পানি অপারেশন হয়তো এখন বন্ধ হয়ে গেছে, যে সমস্ত কোম্পানি ইনসলভেন্ট, সেই কোম্পানিগুলোকে ডিলিস্টেড করে দেওয়া উচিত। কারণ এগুলো দিয়ে অনেক অনেক ধরনের স্পেকুলেটিভ ট্রেড হয়, সেগুলো যাতে না হয় সেটা করা উচিত। আর দরকার সেটা হচ্ছে যে ভালো কোম্পানি, গুড ফান্ডামেন্টালস যাদের, ট্রান্সপারেন্সি, কর্পোরেট গভর্নেন্স যাদের ভালো, সেই সমস্ত কোম্পানির লিস্টিং হওয়া দরকার, মতন হওয়া দরকার। আর যেটা বললেন বন্ড মার্কেট, একটা অনেক বড় এক্সপেকটেশন। কারণ আমাদের বাজারে শুধুমাত্র শেয়ার শেয়ার স্টক সবসময় বন্ডের চেয়ে রিস্কি। আমরা যদি ইনভেস্টরদেরকে এমন কিছু প্রোডাক্ট দিতে পারি যেটা লেস রিস্ক, মানে লেস রিস্কিয়ার, তখন হবে কি আপনার মার্কেটে অ্যাক্টিভিটিস বাড়বে, ইনভেস্টররা ক্যাপিটাল মার্কেট মুখী হবে। তো এগুলো এক্সপেকটেশন। তো ওনারা তো আমার ধারণা দ্যাট টেকিং সাম গুড ইনিশিয়েটিভস। এখন এগুলো ফলাফল আমরা হোপফুলি খুব অল্প সময়ে হয়তো দেখতে পারবো। দেখা যাক। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই মুহূর্তে বিনিয়োগকারীদের কি করা উচিত বা কি করবে এই সম্পর্কে যদি কিছু বলতেন। না, বিনিয়োগকারীদের জন্য আমি সবসময় যেটা মনে করি, হ্যাঁ, যে আহ তাদের ডাইভার্সিফাইড থাকা উচিত। প্রথম কথা হচ্ছে একটা একটা অংশ ফিক্সড ইনকাম সিকিউরিটিতে থাকা উচিত। কারণ সঞ্চয়পত্র রিটার্ন অনেক বেশি, সেখানে একটা রিটার্ন থাকা উচিত, সে ইনভেস্টমেন্ট থাকা উচিত। কারণ কারণ আমাদের সবারই তো একটা একটা ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট আছে, একটা ফিক্সড একটা ইনকাম প্রতি মাসে
প্রতি 6 মাসে একটা রিটার্ন দরকার আছে। সেজন্য কিছু ইনভেস্টমেন্ট সঞ্চয়পত্র থাকা উচিত, খানিকটা ভালো শেয়ারে থাকা উচিত, কারণ যে কোনো সময় এগুলো একটা বড় আপসাইড। যেটা ফিক্সড ইনকাম বা সঞ্চয়পত্র হয় কি, আপনাকে যা দেবার ওটাই দিবে, ওর বেশি দেবে না। কিন্তু আপনি যদি ভালো শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে পরে একটা অনেক বড় একটা পটেনশিয়ালিটি, রিটার্ন পটেনশিয়ালিটি হয়তো হতে পারে। তো সুতরাং আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে ডাইভার্সিফাইড থাকা। আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে সবারই প্রুডেন্স, পার্সোনাল এক্সপেন্ডিচারের প্রতি সবার খেয়াল করা উচিত, নিজের খরচ, অপ্রয়োজনীয় খরচ পরিহার করা উচিত, সেভ করা উচিত, টাকাগুলো প্রুডেন্টলি ইনভেস্ট করা উচিত। এবং স্পেকুলেটিভ, আমাদের বাজারে অনেক স্পেকুলেটিভ আজে বাজে পচা শেয়ার আছে, সেগুলো অ্যাভয়েড করা উচিত। যেগুলো ফান্ডামেন্টালস অনেক পুয়ার, এই ধরনের শেয়ারে কিনলে তো লসের একটা পটেনশিয়ালিটি থাকে। তো সুতরাং ইনভেস্টমেন্ট ডেফিনেটলি দেখে শুনে করা উচিত। অবশ্যই ভালো কোম্পানিতে, ট্রাস্টওয়ার্দি যাদের ম্যানেজমেন্ট, স্পন্সর, বোর্ডে যে লোকগুলা বসে, তাদের অনেস্টি, ইন্টিগ্রিটি, এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। ডিভিডেন্ড yield দেখা উচিত, অবশ্যই কোম্পানির আর্নিংস দেখা উচিত, এন্ড অন দ্যাট বেসিস ভালো কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করা উচিত। বাট তারপরেও ইনভেস্টরদের একটু ডাইভার্সিফাইড থাকা উচিত। সঞ্চয়পত্র বা এফডিআর এর মধ্যে যে সমস্ত ব্যাংক সেফ, হ্যাঁ, কারণ সেখানে সেটাও তো দেখতে হবে। তো এইগুলো দেখে অনেকটাই সেফ ইনভেস্টমেন্ট সবারই থাকা উচিত। আর কিছু ইনভেস্টমেন্ট একটু রিস্কিয়ার, লাইক স্টক, বাট সেটার মধ্যে আবার, স্টকের মধ্যেও অনেক পার্থক্য আছে, অনেক পচা শেয়ার আছে, অনেক খারাপ ইনভেস্টমেন্ট আছে, অনেক ভালো ইনভেস্টমেন্টও আছে। হ্যাঁ, তো এইসব দেখে আমার ধারণা ইনভেস্ট করা উচিত। এটি হচ্ছে আমার আমার পরামর্শ আর কি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের কথা শুনছেন, তাদেরকেও বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ঠিক আজকের আছে, মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ।